কথায় আছে যে আশায় বাঁচে চাষা, কিন্তু স্টক মার্কেটে লাস্ট 2 বছরে যারা ইনভেস্ট করছেন তারা আশায় যে বেঁচে আছেন এটা ঠিক বলা যাবে না। মানে অনেক চাষা বোধহয় আশায় মারাই যাচ্ছেন, আর সেটা হবে না বা কেন? লাস্ট 2 বছরে স্টক মার্কেট যেন পিং পং বলের মতো চলছে। কখনো মনে হচ্ছে যে এখানে সাপোর্ট নেই, মার্কেট উপরে যাচ্ছে। এবার বোধহয় 26,000-এর যে রেজিস্টার সেটা ব্রেক করে উপরে চলে যাবে, মার্কেট আবার নিচে চলে আসছে। ডোনাল্ড ট্রাম্প কিছু বলছে, আবার স্টক মার্কেট একটু ঘুরছে ফিরছে, আবার উপরে যাচ্ছে। আবার মনে হচ্ছে এবার তো 26,000 পার করবে, আবার মার্কেট নিচে পড়ছে। ফাইনালি মার্কেট অনেকটা নিচে পড়ছে, মার্কেট বটম বানাচ্ছে। আমরাও ডিসকাস করছি মার্কেটের মধ্যে আবার বটম চলে এসেছে। মার্কেটের মধ্যে আপটার্ন র্যালিও দেখছি, প্রায় 10-12% র্যালি দেখছি আমরা। সেখান থেকে প্রায় 24,000 পার করে উপরে চলে যাচ্ছে, 24,300 24,400 অব্দি মার্কেট উপরে যাচ্ছে। আবারও মার্কেটের মধ্যে ফল। এখন কি দেখছি যে মার্কেটে যে বড় গ্যাপটা ছেড়ে গেছিলো সেই গ্যাপটাকেও ফিল করতে মার্কেট চলে এসেছে। বড় 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 রেড ক্যান্ডেলে ফল হচ্ছে। যদিও আমরা আজকে দেখলাম যে একটু ছোট্ট গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, মার্কেট একটু হল্ট করছে। তাহলে আপনিই বলুন, আশায় বাঁচে চাষা এটা আর ঠিক হচ্ছে না। এখন মনে হচ্ছে যে আশায় সত্যিই মরে চাষা। তাই স্টক মার্কেটের নেচারও তাই। আবার এদিকে গোল্ড আবার তত্তর করে বাড়ছে। গোল্ড আর সিলভার আমরা দেখলাম প্রায় একদিনে 6-7% বেড়ে গেল। এগুলোর পিছনে এবার রিজন কী রয়েছে? আর আপনি যদি ওয়ার্ল্ড মার্কেটের দিকে চেক করেন, মানে মার্কেট আমাদের স্টক মার্কেট নিচের দিকে পড়ছে, কিন্তু ওয়ার্ল্ড মার্কেট বাকি সমস্ত মার্কেট কিন্তু ঠিকঠাক আছে। এরকম কেন হচ্ছে? নর্মালি আমাদের স্টক মার্কেট তো ওয়ার্ল্ড মার্কেটের সাথে চলে। ওয়ার্ল্ড মার্কেট খারাপ হলে আমাদের মার্কেট পড়ে, খারাপ না হলেও কম বেশি পড়ে। এখন ওয়ার্ল্ড মার্কেট ভালো হচ্ছে, পজিটিভ হচ্ছে, তার সত্ত্বেও মার্কেট আমাদের পড়ছে। আর খুব ভয় লাগছে আমাদের, কারণ গ্যাপ ফিল করতে চলে এসেছে। তো চলুন আজকে বুঝবো যে চাষা আগামী দিনে কি আশা করতে পারবে, সেই জিনিসটা বুঝবো। মানে স্টক মার্কেটে আবারও কি এখান থেকে বেড়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে, নাকি এইখানেই স্টক মার্কেট কনসলিডেট করবে, ঝিমিয়ে যাবে, বা আরও বড় ফল মানে 22,000-এর লেভেলকেও আমরা ব্রেক করতে আগামী দিনে দেখতে পারি, সেটা আমরা টেকনিক্যাল অ্যানালিসিস করে বুঝবো। এবং তার সাথে আমরা এটাও জানবো যে গোল্ডের প্রাইস ইমিডিয়েটলি যে বাড়তে লাগলো না, মানে এই হঠাৎ করে মোদি বলেছেন না এটা ওটা সেটা বন্ধ করো, এটা ওটা সেটা করো, তারপর থেকে মার্কেটে যে রিয়াকশন সেটা নিয়েও আমরা ইনডেপথ ডিসকাস করবো। এবং এটা জানবো যে যারা এতদিন সোনা দানা গয়নাগাটি কেনাকাটা করছিলেন না, ভাবছিলেন গোল্ডের দাম পড়বে, বিয়ে যারা করবো বলে ভেবেছিলেন, বিয়ের জন্য গয়নাগাটি কেনার কথা ভাবছিলেন যে না দুদিন একটু হোল্ড করে যায়, দুদিন পরেই কিনবো, তারা কি ইমিডিয়েটলি গিয়ে কিনে নেবেন? সোনা কি বাই করুন? পারচেস করার টাইম কি চলে এসেছে? আরও দাম কি বেড়ে যাবে এরপর থেকে? সব কিছুই ইনডেপথ আজকের ভিডিওতে ডিসকাস করবো। আপনাদের জানিয়ে রাখি, সোনার উপর দাম বাড়তে চলেছে, তার কারণ আমদানির শুল্ক এক ধাক্কায় বাড়ানো হয়েছে 9%। Breaking news coming in at this hour, we're learning that government has hiked the import duties on gold and silver. आज से सोना चांदी खरीदना और भी ज्यादा महंगा हो चुका है। সোনার উপর আমদানি শুল্ক এক লাফে বাড়লো 2.5 গুণ। 5% থেকে সোনার আমদানি শুল্ক বেড়ে হলো 10%। सरकार ने रात 12 बजे से ड्यूटी बढ़ा दी है। তো দেখুন, প্রথমে আমরা নিফটি ডেলি চার্ট ওপেন করে নিয়েছি। এটা 26,000-এর যে রেজেকশন লেভেল জানেনি, এখানে মার্কেট বারবার আসার চেষ্টা করছে। এখানে এসেছিলো পড়ে গেছে, এখানে এসেছিলো পড়ে গেছে, এখানেও পড়ে গেছে। তো ঠিক আছে, এই জন্য বললাম যে আশায় মরছে এখন চাষা। তো যাই হোক, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 200 EMA, গ্রিন কালার লাইনটা হচ্ছে আপনার 100 EMA, আর যে ইয়েলো কালার লাইনটা এটা হচ্ছে 50 EMA। তো আমরা কি দেখতে পেলাম, আমরা কি ডিসকাস করেছিলাম এর আগে যে এখান থেকে মার্কেট একবার সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছিল, মার্কেট ফল করে, মানে এই সাপোর্ট লেভেল থেকে মার্কেট ফল করে, তো এখানে রেজিস্ট্যান্স নিতে পারে। আর এখানে দেখুন 100 EMA আর 200 EMA দুটো EMA ডেলি লেভেলে রয়েছে। তো এখানে আমরা একটা রিজেকশন দেখতে পারি, তো সেটা মার্কেট আমাদেরকে দেখালো। এবার যেটা আমরা ডিসকাস করেছিলাম, মানে লাস্ট প্রায় 2-3 সপ্তাহ আগে থেকে আমরা ডিসকাস করছি যে এই যে লেভেলটা, এই যে রেড ক্যান্ডেলের যে লেভেলটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে এখানে আমি দাগটা দিয়ে দিলাম, এই লেভেলটা যেই দিন মার্কেট ব্রেক করবে সেই দিন আমরা শর্ট টার্ম বেসিসে কিন্তু নেগেটিভ হয়ে যাব। মানে পুলিশ খুব বেশি আর থাকবো না, মানে সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি খুব বেশি আর এই মুহূর্তে দেখবো না। ঠিক তাই আমরা কি দেখলাম যে এই যে লেভেলটা ছিল, মানে এখানে দেখুন একটা রেড ক্যান্ডেল একটা বেস বানিয়ে উপরে গেছিলো, তারপরে দেখুন একটা গ্যাপ ডাউনও হয়েছিল, কিন্তু কি করে গ্যাপ ডাউনের ক্লোজিং, মানে এই ক্যান্ডেলের ক্লোজিংও কিন্তু এর উপরেই হয়েছিল এবং মার্কেট উপরে যায়। 100 EMA রিজেকশন নাই, তারপর আবার ফল করে, আবারও 100 EMA তে রিজেকশন নাই, মানে এই লেভেলের কাছাকাছি রিজেকশন নিয়ে মার্কেট কিন্তু ফল করে। ফাইনালি এই যে সাপোর্ট লেভেলটা ছিল এটা কিন্তু ব্রেক করে প্রপার একদম প্রপার রেড কালারের ক্যান্ডেল আমরা এখানে দেখতে পেলাম, যেটা খুব বেশি নেগেটিভ সাইন। এবার আপনি যদি দেখেন এখানে একটা প্রপার গ্যাপ ছেড়ে গেছিলো, প্রায় দেখুন গ্যাপের কাছাকাছি, মানে যে গ্যাপটা রয়েছে প্রায় 23,100 লেভেলে, আর মার্কেট আছে লো লাগিয়েছিল কত 23,261, মানে প্রায় আর 100 পয়েন্টই বেঁচে আছে, মানে গ্যাপের কাছাকাছি ফিল করে দিয়েছে। এবার ঘটনা হচ্ছে আমাদের চিন্তার বিষয় যেটা দাঁড়িয়ে এসেছে এই মুহূর্তে, যে মার্কেট কি এখান থেকে আরও ফল করবে, মানে গ্যাপটা ফিল করে আবারও এই লেভেলকে, মানে যেই লাস্ট আপনার যে লো লেভেল ছিল, মানে এখানে ধরুন 22,000-এর লেভেল, 22,000 কত বলছে এখানে 22,182 লেভেল,
এই লেভেলকে ক্রস করে নিচে পড়ে যাবে, মানে নতুন লো বানাবে, মার্কেটে আবারও কি ক্র্যাশ আসছে, নাকি এখানেই কিছুদিন কনসলিডেট করবে, যেহেতু এখানে আমাদের গ্যাপ ফিল হয়ে গেছে, সাপোর্ট নিয়েছে। তো দেখি এখানকার অ্যানালিসিস আমরা দেখি। দেখুন আমরা যদি 5 মিনিটের চার্ট ওপেন করে নিই, দেখুন 5 মিনিটের ক্যান্ডেলে যদি দেখি তাহলে আমরা দেখবো যে এই ক্যান্ডেলে মার্কেট ওপেন হয়েছিল 9:15-তে, তারপর মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করলো, আবার একটু নিচে এলো, মানে মার্কেট এক কথায় সারাদিন দেখুন কম বেশি ভোলাটাইলই ছিল, আর 200 EM এর নিচেও 5 মিনিটের চার্টে ট্রেড করছিল। তাহলে আমরা কি দেখলাম, এই জায়গাটা যে ক্যান্ডেলটা বানিয়েছে এই ক্যান্ডেলটা প্রায় দোজির মতো ক্যান্ডেল, মানে ইনডিসিসিভ ক্যান্ডেল, মানে না আমরা বলতে পারি মার্কেট উপরে যাবে, না আমরা বলতে পারি নিচে যাবে। এবার ঘটনা হচ্ছে আজকে যদি দেখতাম যে এই গ্রিন ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলকে খেয়ে মানে মারবুজের মতো উপরে ক্লোজিং দিত, তাহলে আমরা একটু পজিটিভ হয়ে যেতাম যে না মার্কেটের মধ্যে দারুণ স্ট্রেংথ আছে। কিন্তু কি হলো, মার্কেট দেখুন উপরে যাওয়ার চেষ্টা করলো, সেলাররা ডাউন করলো, আবার একটু নিচে আসার চেষ্টা করলো, বায়াররা তুললো, একই জায়গায় ঝিমিয়ে গেল, মানে কোনো ডিসিশন আপনি নিতে পারবেন না। আর এদিকে যদি আপনি ডলার রুপিসের কন্টেক্স দেখেন তাহলে অল টাইম হাই চলছে, মানে রুপিস অল টাইম হাই ফল করেছে, এখন 95.695 রুপিস এখন চলছে $1 ইকুয়াল টু। আর আপনার অয়েলের প্রাইস ওইদিকে বাড়ছে, $101 অয়েল চলছে ক্রুড অয়েল, আপনার ব্রেন্ট ক্রুড অয়েল চলছে $107, তো এটাও আমরা নেগেটিভ এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবার ঘটনা হচ্ছে আপনি যদি এই সময় ইউএস মার্কেট দেখেন তাহলে ইউএস মার্কেট মোটামুটি কিন্তু পজিটিভে আছে, মানে ইউএস মার্কেট একটু ভোলাটাইল আছে, কিন্তু দেখুন ট্রেন্ড কিন্তু আপ ট্রেন্ডে আছে, আমাদের মতো নেগেটিভ হয়ে যায়নি। আর এখানে ন্যাসডাক দেখুন, ন্যাসডাক তো অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে। আর আপনি যদি কোরিয়ান ইন্ডেক্স দেখেন, মানে কসপি যেটাকে বলছে, মানে সাউথ কোরিয়ার যে ইন্ডেক্স, সেটাও দেখুন প্রায় অল টাইম হাই চলছে। আবার যদি জাপান দেখেন, জাপান অল টাইম হাই চলছে এই মুহূর্তে। তাহলে কি হয়েছে, তাহলে গ্লোবাল লেভেলে খুব বেশি নেগেটিভ নেই, কিন্তু শুধু ইন্ডিয়ার মধ্যে স্পেশালি নেগেটিভ চলছে। কেন এরকম হচ্ছে? কারণ হচ্ছে এবার ডোনাল্ড ট্রাম্প নয়, এইবার কারণ হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার মিস্টার মোদিজি। মানে আলটিমেটলি ডোনাল্ড ট্রাম্প তো এতদিন অনেক কিছুই করলো, এবার মোদিদিকেও তো কিছু করতে হবে, তো মোদিজিও এসেছে, এবার মোদিজিও এন্ট্রি করলো। তো মোদিজি এন্ট্রি করে কি বলছে দেখুন, মোদিদি আমাদেরকে কি বলছে, মোদিজি আমাদের কাছে 4টে অ্যাপেল মেনলি করেছে। কেন করেছে? বলছে ক্রুড অয়েল বা পেট্রোল ডিজেলের ব্যবহার কম করতে হবে, কোল্ডের ব্যবহার কম করতে হবে, এডিবল অয়েল কম খেতে হবে, মানে তেল কমাতে বলছে, কেমিক্যাল ফার্টিলাইজার একটু কমাতে বলছে, মানে যেগুলো কেমিক্যাল ফার্টিলাইজার অ্যাকচুয়ালি মাটির ক্ষতি হয়, এটাতে আমি সহমতি, কমানো দরকার। তো যাই হোক, এবার একটু বুঝি যে ক্রুড অয়েলের ব্যবহার কেমন কমাতে বলছে, এগুলো কেন কমাতে বলছে। সব থেকে বড় রিজন হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। কাকে বলে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট? সিম্পল টার্মে যদি বলি, আমাদের দেশ মানে আলটিমেটলি বাইরে থেকে যখন ইম্পোর্ট করে, মানে জিনিস বাইরে থেকে বিদেশ থেকে যখন কেনে, তখন আমাদের যে বিদেশি মুদ্রার ভান্ডার আছে সেটা খরচা হয়, মানে দেশের বিদেশি টাকা খরচা হয় দেশের, তাই তো? সেটা কমে যাচ্ছে, বিদেশি ভান্ডার কমছে আস্তে আস্তে। আর আমরা যেটা এক্সপোর্ট করি, মানে যেখান থেকে বিদেশি ভান্ডার আসে, বিদেশি টাকা আসে, সেটা খুব কম, মানে ইম্পোর্ট বাড়ছে, এক্সপোর্ট কমছে। তাহলে কি আমাদের ব্যালেন্স শিটের মধ্যে ডেফিসিট আসছে, মানে যত না ইনকাম করছি তার ডাবল আমরা খরচা করছি বিদেশি মুদ্রা, মানে ফরেন কারেন্সি আমরা খরচা করে ফেলছি। এবার ঘটনা হচ্ছে আমরা ইন্ডিয়া FY26 মোট ইম্পোর্ট বিল করেছিল $775 বিলিয়ন। তাহলে ইম্পোর্টই করেছে 775 বিলিয়ন, তার মধ্যে ক্রুড অয়েল, গোল্ড, ফার্টিলাইজার এগুলো মিলিয়ে $240 বিলিয়ন ইম্পোর্ট আমরা করছি, বিরাট বড়, মানে 20 লাখ কোটি টাকার ইম্পোর্ট করছি। মানে এটা আমাদের দেশে তৈরি হয় না, বিদেশি মুদ্রা দিয়ে কিনতে হয়, আর এটার মোট ইম্পোর্টের 31%। এই জন্যই তো আমাদের টেনশন। এবার এই কারণে কি হচ্ছে, আমাদের ডেফিসিট বাড়ছে, বিদেশি মুদ্রা কমছে, আর বিদেশি মুদ্রা যত কমতে থাকছে, আমরা যত বিদেশি মুদ্রা খরচা করছি, আমাদের এই রুপি ফল করছে। দেখলেনই যেমন যে 95.6 চলে গেছে, পার করে গেছে। তাই কি বলছে, ইন্ডিয়া 80 থেকে 85% ইম্পোর্ট করে ক্রুড অয়েলের। তাই কি বলছে, ক্রুড অয়েল ব্যবহার একটু কমাতে হবে। এটা না কমালে কি ক্রুড অয়েলের দাম প্রত্যেক দিন বাড়ছে, মানে আপনার কন্টিনিউ বেড়ে যাচ্ছে। মানে ওএমসি, মানে যারা ক্রুড অয়েল ম্যানুফ্যাকচারিং রিলেটেড কোম্পানির মধ্যে রয়েছে, তারা 1600 থেকে 1700 কোটি টাকার লোকসান দিচ্ছে, মানে 10 সপ্তাহে মোট লোকসান 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। মানে কোম্পানিরা লস নিচ্ছে। কত লস নেবে কোম্পানি যারা ক্রুড অয়েল সেল করছে, মানে অয়েল আপনাদেরকে সেল করছে পেট্রোল ডিজেল। আর এদিকে গোল্ড কেনা কেন বন্ধ করতে বলছে? আপনি দেখেন যে ইন্ডিয়া গোল্ড ইম্পোর্টেও রেকর্ড করেছেন, মানে 71.98 ট্রিলিয়ন, মানে $72 বিলিয়ন আমরা গোল্ড ইম্পোর্ট করি। মানে আমাদের গোল্ড দেশের মধ্যে যত না উৎপন্ন হয় তার থেকে বেশি ইম্পোর্ট করতে হয়। কারণ জানেনই আমরা ইন্ডিয়ানরা গোল্ড বেশি ইউজ করি, বিয়েতে গোল্ড ইউজ করি, যে কোনো ব্যাপারেই আর কি গোল্ড গিফট করতে হবে। আজকাল দাম বেড়ে গেছে, এতটা হয় না, কিন্তু ওভারঅল এগুলোর জন্য খরচা হয়। তো এগুলোর জন্য কিন্তু আমাদের বিদেশি মুদ্রার ভান্ডার কিন্তু খরচা, আগের বছরে ছিল 58 বিলিয়ন, সেটা বেড়ে হয়ে গেছে 72 বিলিয়ন, বিশাল, মানে 24% বেশি হয়েছে। আর ইন্ডিয়া হচ্ছে বিশ্বের সেকেন্ড লার্জেস্ট গোল্ড কনজিউমার, আর সবটাই প্রায় ইম্পোর্ট হচ্ছে। আর এডিবল অয়েলেরও 60 থেকে 65% আমরা ইম্পোর্ট করছি, এখানেও প্রায় এডিবল অয়েলেও $19 বিলিয়ন খরচা হয়, কেমিক্যাল ফার্টিলাইজারও 14 বিলিয়ন খরচা হয়। মানে আলটিমেটলি কি আমরা এত বেশি ইম্পোর্ট করছি আর এত বেশি কনজিউমার মার্কেট এখানে রয়েছে, তার জন্য আমাদের আলটিমেটলি বিদেশি মুদ্রার ভান্ডার কমেই যাচ্ছে। আর এটা কিন্তু একটা কান্ট্রিকে চালানোর পক্ষে খুব একটা ভালো সাইন একদম নয়। মানে যত কমবে
তত রুপি ডিপ্রিসিয়েট হবে। রুপি ডিপ্রিসিয়েট হবে, স্টক মার্কেটের উপর ইম্প্যাক্ট পড়বে। এফআইডিআইরা আসবে না, জানেনি প্রত্যেকদিন সেল করছে এফআইডিআই 8,000 কোটি টাকা, 6,000 কোটি টাকা, 5,000 কোটি টাকা সেল করছে, কি আর দেখাবো, প্রত্যেকদিন একই ফিগার। তো এবার সরকার তো এটা বললো যে আমাদের এটা প্রবলেম, তো তোমরা এটা করো। মানে 2013 সালেও মোটামুটি কংগ্রেস যখন ছিল তখনও এই ধরনের প্রবলেম একবার ছিল। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে আপনি যদি 2013 সালের সাথে কম্পেয়ার করেন, 2013 সালে কিন্তু কোনো যুদ্ধ ছিল না, অ্যাকচুয়ালি ইকোনমিক্যাল প্রবলেম ছিল তখন। কিন্তু এখন চারিদিকে যুদ্ধও চলছে, মানে ইকোনমিক্যাল প্রবলেম তো আছেই, তার সাথে যুদ্ধও চলছে। মানে কতটা বেশি ট্যাকেল করা পসিবল একটা কান্ট্রির পক্ষে? অবশ্যই খুব বেশি নয়। তাহলে আলটিমেটলি মানুষকেই সাথে আসতে হবে, আর মানুষ তো এমনি সাথ দেবে না। গভর্নমেন্ট কী করলো, রাতারাতি গতকালকে রাত্রেবেলায় অ্যানাউন্স করলো যে তারা গোল্ডের উপর ডিউটি বাড়াচ্ছে। কী বাড়াচ্ছে? আগে ছিল 6% ডিউটি, সেটা ইম্পোর্ট ডিউটি বাড়িয়ে করলো দিল 15%। তো আলটিমেটলি 6% থেকে 15% বাড়ানোর জন্য কি 9% এক্সট্রা বাড়লো। আর তার জন্যই আপনি যদি আজকে গোল্ড আর সিলভার দেখেন, গোল্ড আর সিলভারের রকেটের র্যালি, মানে আমি যখন ভিডিও বানাচ্ছি তখনও চলছে আর কি গোল্ড আর সিলভারের প্রাইস এমসিএক্সে। তো এমসিএক্সে দেখুন আজকে একদিনে, মানে এই যে ক্যান্ডেলটা দেখুন, বিশাল বড় ক্যান্ডেল, মানে গোল্ড প্রায় 6% বেড়েছে, সিলভারও প্রায় 6% বেড়েছে, কিন্তু অ্যাকচুয়ালি বাড়া উচিত 9%। মানে আমরা ধরে চলতে পারি যে আরও কিছুটা গোল্ড আর সিলভারে আমরা বাইং দেখতে পারি, মানে আরও কিছুটা আমরা ভলিউম দেখতে পারি। কেন? কারণ ইম্পোর্ট ডিউটি বাড়িয়ে দিয়েছে, মানে গোল্ডের দাম ইনহেরেন্টলি বেড়ে গেছে অটোমেটিক। মানে ঘরে বসে বসে আপনার দাম বেড়ে গেল গোল্ডের। মানে আপনি যদি আপনার গোল্ডটা সেল করতে যান না, আর 9-10% এমনি বেড়ে গেল গোল্ডের দাম। বুঝতে পারছেন তো কী বোঝাতে চাইছি? তো এই জন্য আমরা গোল্ডের মার্কেটের মধ্যেও আমরা এরকমভাবে বাইং দেখতে পাচ্ছি। এবার ঘটনা হচ্ছে দেখুন, গোল্ড এখানে একটা ক্লাইম্যাক্স টপ বানিয়েছিল, এখান থেকে ফল করে আবার বাড়ার চেষ্টা করে, আবার ফল করে, আবার দেখুন বাড়ছে। তো এবার কি, মানে সবাই ভাবছিলেন যে গোল্ডের দাম 1,20,000 গেলে আবার একটু কিনবো, ছেলের বিয়ে আছে, মেয়ের বিয়ে আছে, সেই খরচা টরচা করবো, আবার গোল্ডের দাম বাড়তে লাগলো, তাহলে কি কিনে নেবো এখন গোল্ড? দেখুন সিম্পল টার্মে আমি এটা বলবো যে গোল্ড দেখুন আজকে তো 6% বেড়েছে, কিন্তু ওভারঅল আপনি যদি ডিউটি দেখেন তার ডিউটি 15%, মানে টোটাল 9%-এর ডিউটি গোল্ডের উপর বাড়ানো হয়েছে। মানে 9% তো মিনিমাম বাড়বেই, মানে আরও 3-4% বাড়ার পসিবিলিটি রয়েছে, ধরে চলুন, ঠিক আছে। আর যদি প্যানিক ক্রিয়েট হয় যুদ্ধ বাতাবরণে, তাহলে গোল্ডের দাম আরও বেশি বাড়ার পসিবিলিটি রয়েছে, ঠিক আছে। কিন্তু ইনভেস্টমেন্ট অপরচুনিটি কি রয়েছে? দেখুন আমি কিন্তু মনে করি না যে খুব বেশি ইনভেস্টমেন্টের অপরচুনিটি রয়েছে, কারণ গোল্ড সিলভার দুটোই ক্লাইম্যাক্স টপ বানিয়েছে। আর যদি আবার ইনভেস্ট করেন সিলভারের মধ্যে, বিশেষ করে আমি বলবো ইনভেস্টেবল সিলভার নয়, কারণ দেখুন সিলভার যদি ইনভেস্ট করেন তাহলে এরকম বড় বড় ফলও আপনাকে সহ্য হতে পারে, যদিও আপনি নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের কথা বলে দেবেন। কিন্তু গোল্ডের ক্ষেত্রে আমি বলবো যে এসআইপি মোডে যারা করছেন তারা অবশ্যই এসআইপি চালিয়ে যেতে পারেন, কিন্তু লামসাম ইনভেস্টমেন্ট করবো বা বড় মাপের গোল্ড কিনবো না, আপনার যদি প্রয়োজন হয়, ছেলের মেয়ের বিয়ে দিতে হয়, তাহলে ভাবতে পারেন এই বিষয়টা নিয়ে। তো এই কারণে গোল্ডের প্রাইস আলটিমেটলি বাড়ছে সিম্পল টার্মে বলতে গেলে। এবার ঘটনা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটের যে অবস্থা। কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট কী হয়েছিল, যে আরবিআই ডেটা অনুযায়ী Q3-তে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট যেটা ছিল 13 বিলিয়ন ছিল, মানে যেটা 1.3% ছিল, যেটা আগের বছরের চেয়ে বেশি। আগের বছরে এর থেকে কম ছিল, মানে আগের বছরে ছিল 1.3, আর এখানে হলো 1.3, একটু বেশি, মানে পয়েন্টে একটু বেড়েছে। আর এখন আমরা ইন্ডিয়ানরা গোল্ড ইম্পোর্ট 150% বৃদ্ধি করেছি, তাহলে এটা কি হচ্ছে 19 বিলিয়ন ডলারে পৌঁছে গেছে। তার জন্য ব্যাঙ্ক অফ আমেরিকা ফরকাস্ট করছে যে FY27-এ কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট আমাদের 88 বিলিয়ন ডলারে পৌঁছে যেতে পারে, যেটা জিডিপির 2.1%, মানে জিডিপির 1.3% বিরাট ব্যাপার ছিল। এবার জিডিপির 2.1% মানে আলটিমেটলি জিডিপির ক্ষতি হচ্ছে, ইকোনমিক্যালি ক্ষতি হচ্ছে। এবার ঘটনা হচ্ছে সরকার প্রথমে নিজে সফটলি বললো যে গোল্ড ইম্পোর্ট করো না, তাহলে আমাদের বিদেশি মুদ্রার ভান্ডার কমছে, তার জন্য গোল্ডের উপর ট্যাক্স বসালো, সিম্পল। আর কি বললো গভর্নমেন্ট? আর বললো এডিবল অয়েল খেও না, মানে আলটিমেটলি এডিবল অয়েল যেগুলো আছে সেগুলোর ব্যবহার কমাতে বললো। এর থেকে দেখবেন গভর্নমেন্ট যখনই কিছু বলে না, মানুষকে দেখুন সফটলি বলে, কিন্তু এর থেকে কোনো পলিসি ইন্ডিকেশন কিন্তু আপনাকে সবসময় করতে হবে, কোনো ট্যাক্সের ইন্ডিকেশন সবসময় বুঝতে হবে। মানে যারা স্টক মার্কেটে রয়েছেন তাদেরকে কিন্তু এটা বুঝতেই হবে, এডিবল অয়েল খেও না, মানে যেগুলো আমরা ইম্পোর্ট করছি। তার মানে কি খুব হাই চান্সেস, খুব হাই পসিবিলিটি যে এই ধরনের অয়েলের দাম বাড়তে চলেছে আগামী দিনে, সরকার ট্যাক্স বেশি বসাতে চলেছে আগামী দিনে, মানে সেটাই ইন্ডিকেশন কিন্তু পাওয়া যাচ্ছে। দেখুন গ্যারেন্টি নেই, কিন্তু ইন্ডিকেশন কিন্তু রয়েছে সরকার আগামী দিনে ট্যাক্স বসাতে পারে। কারণ কি বললো গোল্ড ইম্পোর্ট করো না, মানে একটা রিজন দেখাচ্ছে। তো সরকারকে কোনো জিনিসের ট্যাক্স বসাতে গেলে রিজন দিতে হবে। এর রিজন কি, যে আপনাদের থেকে বলেছিল যে এটাতে ইম্পোর্টের উপর খরচা হচ্ছে, তার জন্য ট্যাক্স বাড়াতে হতে পারে। এবার ট্যাক্স যদি বাড়ায়, সেটা বিভিন্ন যারা এডিবল অয়েল বিজনেসে রয়েছে সেই সব কোম্পানির জন্য খুব একটা পজিটিভলি ইম্প্যাক্ট করবে না, মানে এটা কিছুটা নেগেটিভ আপনি বলতে পারেন স্টক মার্কেটের ভিউতে, নাম্বার 1। নাম্বার 2, কেমিক্যাল ফার্টিলাইজারের ক্ষেত্রে তারা বলতে চাইছে যে এগুলো ব্যবহার কমাতে, তার মানে কেমিক্যাল ফার্টিলাইজারের উপর কিছু না কিছু ব্যান লাগাবে বা কিছু না কিছু ডিউটি গভর্নমেন্ট কিন্তু লাগাতে চলেছে আগামী দিনে, যেটা কেমিক্যাল ফার্টিলাইজার বিজনেসে যারা রয়েছে, যেসব কোম্পানি রয়েছে তাদের জন্য কিন্তু একটু নেগেটিভ। মানে যদি আপনার অ্যাকাউন্টে থাকে তাহলে আপনি এখন থেকে ডিসাইড করতে পারেন এই বিষয়ে। আর নেক্সট বলছে কি গোল্ড কেনা বন্ধ করা, এটা নিয়ে আমরা ডিসকাস করলাম। এবার বলছে কি ক্রুড অয়েল আর পেট্রোল ডিজেলের ব্যবহার কম করো। আচ্ছা আপনি কি বুঝতে পারছেন, আপনার কি মনে হচ্ছে যে ক্রুড অয়েলের ব্যবহার কমবে?
কারণ যত দিন যাচ্ছে অবশ্যই ইলেকট্রিক ভেহিকেলের ব্যবহার বাড়ছে, কিন্তু তার সাথে সাথে যেসব পেট্রোল ডিজেল ভেহিকেলগুলো আছে সেগুলোর ব্যবহারও তো কন্টিনিউ বাড়ছে। মানে যদি ইলেকট্রিক ভেহিকেলের ব্যবহার এখান থেকে এখানে আসে, তার পেট্রোল ডিজেল ব্যবহার এখান থেকে এখানে এসেছে। কারণ যত না গাড়ি ইলেকট্রিক ভেহিকেল বিক্রি হয় তার থেকে ডাবল গাড়ি বিক্রি হয় পেট্রোল ডিজেলের। তাহলে আলটিমেটলি গাড়ি ঘোড়া বাড়ছে দিনের দিন, আর যত বেশি বাড়ছে কনজামশন বাড়ছে। মানে আমরা প্রত্যেক বছর মানে একটু 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 করে ইম্পোর্ট বাড়িয়েই চলেছে, ক্রুড অয়েলের ইম্পোর্ট আমরা বাড়াচ্ছি। আর এই জন্য এই যে আজকে যে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটের কথা গভর্নমেন্ট বলছে, এটা তো একদিনে হয়নি, হঠাৎ করে তো যুদ্ধ হলো বলে হয়ে গেল না। মেনলি এটা দীর্ঘদিন ধরে হয়ে আসে, যার জন্য আমাদের রুপি কন্টিনিউয়াসলি ফল করতে থাকছে। তাহলে এটা কিন্তু লং টার্ম প্রসেসের মাধ্যমে হয়েছে। এবার গভর্নমেন্ট হঠাৎ করে এখন কেন বলছে? দেখুন, খুব সিম্পল টার্মে বললে গভর্নমেন্ট বলার পিছনে রিজন তো থাকবেই। গভর্নমেন্ট খুব তাড়াতাড়ি আপনি দেখে নিন যে পেট্রোল ডিজেলের প্রাইস 4 থেকে 5 টাকা করে বাড়াতে চলেছে। এবার দেখুন, এখানেও বলছে পেট্রোল ডিজেলের প্রাইস 4 থেকে 5 টাকা বাড়বে, এলপিজির প্রাইস 40 থেকে 50 টাকা করে আরও বাড়তে পারে। এটা 4 বছরের মধ্যে রিটেল ফুয়েল হাইক হতে পারে। এবার ঘটনা হচ্ছে, আপনি শুনে থাকবেন যে গভর্নমেন্ট রিসেন্টলি এক্সাইজ ডিউটি কাট করেছিল। মানে যারা পেট্রোল ডিজেল যেসব কোম্পানিরা সেল করছে, যেমন ধরো রিলায়েন্সের মতো কোম্পানি বলুন, বা আপনার যেসব পেট্রোল ডিজেল কোম্পানি যারা সেল করে, ওএমসি হাউস যারা, তাদের আলটিমেটলি লস হচ্ছিল। মানে কি হয়, আপনার যে ক্রুড অয়েলের দাম যদি বেড়ে যায় তাহলে তো পেট্রোলের দাম বাড়ে না। ইন্ডিয়াতে ওরকম সিস্টেম নেই। ইন্ডিয়াতে কি সিস্টেম, যে একটা ফিক্সড রেটে পেট্রোল ডিজেলের দাম চলে, মানে 100 টাকা 104-5 টাকার মধ্যে পেট্রোল ডিজেলের দাম চলছে সাপোজ। তাহলে ওএমসি হাউসরা, মানে ওএমসি কোম্পানিরা যারা পেট্রোল ডিজেল সেল করে, তারা লাভ কী করে? যখন পেট্রোল ডিজেলের দাম কমে যায়, মানে $60 চলে যায় বা $40 চলে যায়, তখন তারা লাভ করে নেয়। আর যখন বেড়ে যায় তারা একটু লস করে। তো ওভারঅল তারা একটা ব্যালেন্স শিট মেনটেন করে। এবার যখন প্রফিট করেছিল কোভিডের সময়, যখন দীর্ঘদিন ধরে প্রফিট করেছিল, তখন তো আপনি 100 টাকায় পেট্রোল ডিজেল কিনেছেন। তখন থেকে বলেনি যে ভাই আমরা এই সময় অনেক কম দামে পাচ্ছি পেট্রোল ডিজেল, তা তোমরাও একটু কম দামে কেন? না, তা তো বলেনি। তখন তো প্রফিট করেছে, কেউ তো কিছু বলেনি। কিন্তু আজকে যখন দাম বেড়ে গেল, তখন কোম্পানিরা চিৎকার করতে শুরু করলো, আমাদের লস হয়ে যাচ্ছে। সরকার কী করলো, যে এই লসটাকে বাঁচানোর জন্য পেট্রোল ডিজেলের মধ্যে সরকার যে 13 টাকা করে পার লিটার এক্সাইজ ডিউটি নিত, সেটা কমিয়ে 3 টাকা করে দিল। ডিজেলের 10 টাকা থেকে 0 করে দিল। মানে গভর্নমেন্টের লস হলো, কিন্তু আপনাদের কাছে পৌঁছলো না, এই বেনিফিটটা পৌঁছলো কোম্পানির কাছে। এবার আপনি জানেন যে ওয়েস্ট বেঙ্গল, আসাম, এইসব বিভিন্ন জায়গায় এখন ইলেকশন চলছে। এবার ইলেকশনের আগে আর পরে পেট্রোল ডিজেলের দাম বাড়ালে তো মানুষ খেপে যাবে, গভর্নমেন্টকে ভোটই দেবে না। এবার গভর্নমেন্ট আস্তে আস্তে কী করতে চলেছে, ধীরে ধীরে পেট্রোল ডিজেলের প্রাইসটা টুক করে বাড়িয়ে দেবে। তখনই কি করবে গভর্নমেন্ট, তখন আপনার যে পেট্রোল ডিজেলের দামটা বেড়ে গেল, মানে এটা কিন্তু ধরে চলুন যে আর 4-5 টাকা যদি বাড়ে, তাহলে আগামী 3-4 বছর একইভাবে স্টেবল থাকবে। 4-5 টাকা বেড়ে গেল, মানে খুব তাড়াতাড়ি তো যখন যুদ্ধ থামবে, সব তো একই রকম মেনটেন হতে পারে না। যুদ্ধ থামলেও ক্রুড অয়েলের দাম কমবে, তখন কোম্পানিরা প্রফিট করতে লাগবে। আর তখন যে এক্সাইজ ডিউটি ছিল গভর্নমেন্টের, সেটাও কিন্তু গভর্নমেন্ট আবারও হাইক করবে। মানে আলটিমেটলি গভর্নমেন্ট ট্যাক্স যেটা লস করছে, সেটা আবার ওখান থেকে বাড়িয়ে নেবে। আর কি সব কিছু হচ্ছে ট্যাক্সের গল্প। মানে গভর্নমেন্ট মিনস বিজনেস, আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। তো আলটিমেটলি এইসবের কথা ভেবে, এইসব নিউজের জন্যই কিন্তু আমাদের মার্কেটও এই মুহূর্তে কারেক্ট হচ্ছে, মানে যেটা ইন্টারনাল কারণের জন্য কারেক্ট হচ্ছে। আর এই যে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট চলছে, সবার মধ্যে একটা প্যানিক রয়েছে। আর এফআই তো সেল করেই যাচ্ছে কন্টিনিউয়াসলি, আপনি জানেনই কেন সেল করছে, যে এই ডলার রুপি ডিপ্রিসিয়েশন এসব চলছে। তো এবার সিম্পল টার্মে যদি আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করি মার্কেট দেখুন এখানে একটা গ্যাপ ছেড়ে গেছে, যেটা আমরা ডিসকাস করলাম। তাহলে মার্কেট এই গ্যাপটাকে ফিল করতে চলে এসেছে। এবার কোথায় যাবে বোঝা যাচ্ছে না। কিন্তু যদি আপনি মার্কেটের ফান্ডামেন্টাল দেখেন, মানে এখন ধরুন রেজাল্টের সিজন চলছে, তো রেজাল্টের সিজনে দেখুন নিফটি 50-র মধ্যে যেসব কোম্পানিগুলো রয়েছে, আমি এটা নিফটি 50 কোম্পানি সমস্ত কোয়ার্টারলি রেজাল্ট আপনি এখানে পেয়ে যাবেন। এখানে দেখুন বিভিন্ন কোম্পানি রেজাল্ট পাবলিশ করে দিয়েছে। তো ওভারঅল আপনি যদি নিফটি 50-র রেজাল্ট চেক করেন, মানে রেভিনিউ এবার গ্রো করেছে 10%, মানে ওভারঅল রেভিনিউর কথা বলছে। এখানে নিফটি 50 বিভিন্ন কোম্পানি এখানে রয়েছে, ঠিক আছে। তো কোনো কোম্পানি কম করেছে, কোনো কোম্পানি বেশি করেছে। আমরা যদি দেখতে যাই, তাহলে কোনো কোম্পানি দেখবো 15%, কোনো কোম্পানি মাইনাস, কোনো কোম্পানি আবার 11% মাইনাস, আবার কেউ 3%, কেউ 80%। টাইটান যেমন 80% বেড়েছে, টাটা কনজিউমার প্রোডাক্টস এখানেও 18% বেড়েছে, বাজাজ অটো 41% বেড়েছে, রেভিনিউ গ্রো করেছে। তো ওভারঅল রেভিনিউ গ্রোথ পজিটিভ নেগেটিভ সব কিছু মিলিয়ে মিশিয়ে 10.56% বেড়েছে। খুব একটা অ্যাট্রাকটিভ তা নয়। আর প্রফিট গ্রোথ যদি দেখেন, তাহলে 4% বেড়েছে, যেটা খুবই খারাপ, ভালো নয়। তার জন্য আপনি যদি নিফটি চার্টেও দেখেন, নিফটি চার্ট কিন্তু পারফর্ম করছে না, নিফটি কিন্তু পারফর্ম করছে না। আবার নেট প্রফিটও তাই 4%। আবার যখন লার্জ ক্যাপ, নিফটির মধ্যে লার্জ ক্যাপ আছে, লার্জ ক্যাপও সে একই দশা, 10%, 5%, 10%, এমন কিছু গ্রো নয়। কিন্তু যদি মিড ক্যাপে যান, তাহলে দেখুন মিড ক্যাপ রেভিনিউ গ্রো করছে প্রায় 10%-এর ধারে কাছে, কিন্তু প্রফিট গ্রোথ দেখুন 18%। আর আপনি যদি মিড ক্যাপের চার্টের মধ্যেও যান, তাহলে মিড ক্যাপের চার্টও দেখবেন যে আলটিমেটলি এখানে ধরুন মিড ক্যাপ, দেখুন মিড ক্যাপ তার অল টাইম হাইয়ের কাছাকাছি আছে, যদি অল টাইম হাই থেকে রিজেকশন নিয়েছে, তো মিড ক্যাপের চার্ট ভালো। আবার যদি আপনি স্মল ক্যাপে যান, তার স্মল ক্যাপে আপনি দেখতে পাবেন কি স্মল ক্যাপে 13%-এর উপরে আপনার গ্রোথ দেখিয়েছে, যেটা ভালো, দারুণ। আর গ্রস প্রফিট কত দেখিয়েছে 18%, এটাও ভালো। নেট প্রফিট কত 14%, এটাও ভালো।
তো এই কারণে আপনি দেখবেন যে যেই লেভেলে নিফটি 50 ফল করেছে, মানে নিফটি 50 টপ থেকে কত নিচে আছে, কিন্তু এখন মিড ক্যাপ অতটা নিচে নেই। আপনি যদি দেখেন স্মল ক্যাপ দেখবেন যে রিজেকশন অবশ্যই টেকনিক্যাল লেভেলে পেয়েছে, কিন্তু এমন কিছু নয়, দেখুন ভালোভাবে কিন্তু পারফর্ম করেছে এই টাইমটা। আর আপনি যদি আমাদের লাস্ট উইকের ভিডিও দেখেন, দেখুন লাস্ট উইকে আমরা ডিসকাস করেছিলাম এখানে যে দেখুন নিফটি স্মল ক্যাপ এই জায়গাটায় একটা রিজেকশন লেভেল রয়েছে। আমরা বলেছিলাম মেবি মার্কেট এখান থেকে উপরে যেতে পারে, একটা গ্রিন ক্যান্ডেল বানালে উপরে চলে গেল, তাহলে দারুণ ডাবল কনফার্মেশন পেয়ে গেলাম, ট্রেন্ড লাইনের প্যাটার্নের সমস্ত ব্রেকআউট হয়ে যাবে। আবার যদি মার্কেট এখান থেকে নিচে পড়ে তাও ভালো, দেখুন নিচে পড়লে এবং সাপোর্ট লেভেলের কাছে আজকে মার্কেটকে সাপোর্ট নিতে কিন্তু আমরা দেখছি। যদি স্মল ক্যাপ 100 ইন্ডেক্স দেখেন সেটাও তাই, একদম দেখুন যে সাপোর্ট লেভেলে ছিল সেখানেই সাপোর্ট নিতে আজকে দেখলাম। 150কেও যদি আপনি দেখেন যে মিড ক্যাপ 150 দেখুন একটু ভোলাটাইল রয়েছে। আর যদি আপনি যদি মাইক্রো ক্যাপ দেখেন তাহলে মাইক্রো ক্যাপ দেখবেন প্রপার সাপোর্ট লেভেল। তাহলে আপনি কি দেখলাম, মিড ক্যাপ, স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ ওভারঅল তার সাপোর্ট লেভেলের কাছে রয়েছে। ওভারঅল যদি ফান্ডামেন্টাল দেখি, ফান্ডামেন্টালি গ্রোথ স্টেবল রয়েছে, মানে ভালো গ্রোথ করছে। কিন্তু নিফটি 50 কিন্তু ভালো গ্রোথ করছে না, মানে সিম্পল টার্মে বলতে গেলে লার্জ ক্যাপ কোম্পানি ভালো গ্রোথ করছে না, তার জন্য মার্কেটের মধ্যে আমরা ফল দেখতে পাচ্ছি। হতে পারে আমরা কি এক্সপেক্ট করতে পারি এরপরে, মানে আগামী দিনে আপনি তো বলবেন যে আগামী দিনে তাহলে মার্কেট কোথায় যাবে, তুমি একটু বলো। আমরা কি এক্সপেক্ট করতে পারি যে আগামী দিনে মার্কেট এখানে ঝিমোবে, কারণ মার্কেটের মধ্যে রেজাল্ট ভালো করেনি, রেজাল্ট ভালো পাবলিশ করেনি, একটু ঝিমোবে, নিফটি ঝিমোবে। কিন্তু আপনাকে দেখতে হবে স্মল ক্যাপ, মিড ক্যাপ আর মাইক্রো ক্যাপ, এই তিনটে ইন্ডেক্সকে বিশেষভাবে ফলো করুন, কারণ আলটিমেটলি অপরচুনিটির জায়গা এই জায়গাতেই রয়েছে। আর যারা এই অপরচুনিটি কাজে লাগাতে চান, স্টক মার্কেটের মধ্যে ইনভেস্ট করতে চান, মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্ট করতে চান, বা স্টক মার্কেটে নতুন আছেন, স্টক মার্কেট শিখতে চান, আমাদের ডেসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে জেরোধার লিঙ্ক রয়েছে, একদম ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনি জেরোধাতে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এবং আমাদের লিঙ্ক থেকে যদি অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আপনার একটিও টাকা কাটে না, বরং আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করলে ইন ফিউচার আপনার যদি অ্যাকাউন্ট রিলেটেড কোনো প্রবলেম হয় তাহলে বুল অফ বেঙ্গল অফিসিয়াল এই ইমেল আইডিতে মেল করবেন, আমরা আমাদের জেরোধার টিমের সাথে কথা বলবো এবং ডাইরেক্টলি আপনার প্রবলেম সলভ করে দেবো, সেটা সম্পূর্ণ আমাদের হেডেক। তাই এখনই যান ডেসক্রিপশন আর পিন কমেন্ট থেকে জেরোধার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করে নিন এবং ইনভেস্টমেন্ট জার্নি আজই শুরু করুন, অপরচুনিটির ফায়দা আজই ওঠান। তার সিম্পলি আরও একবার কনক্লুড করে দিই, নিফটি 50-র ক্ষেত্রে মানে লার্জ ক্যাপ কোম্পানির ক্ষেত্রে রেজাল্ট খুব ভালো করছে না, তার জন্য লার্জ ক্যাপ কোম্পানি ঝিমোতে পারে। সেখানে যে খুব ভালো অপরচুনিটি রয়েছে সেটা কিন্তু আমি কমসে কম মনে করছি না, বা আমার অ্যানালিসিস ওয়াইজ আমি ফিল করছি না। তো নিফটি ঝিমাতে পারে, এমন নয় যে নিফটি 26,000 পার করে উপরে চলে যাবে, এরকম মনে হচ্ছে না। আবার যে নিচেও খুব বেশি পড়বে সেরকম মনে হচ্ছে না। কিন্তু হ্যাঁ, আমরা আমাদের ভিউ এই মুহূর্তে কিন্তু একটু নেগেটিভ অবশ্যই রাখতে পারি। যদি আপনি ভ্যালু ইনভেস্টমেন্ট করতে চান তাহলেই দেখুন, কিন্তু সুইং ট্রেডিংয়ের জন্য আমি এই টাইমটা একটু অ্যাভয়েড করতেই বলবো নিফটি ওয়াইজ। আর আপনি যদি স্মল ক্যাপ, মিড ক্যাপ এবং মাইক্রো ক্যাপের মধ্যে ভালো কোনো স্টক রিলেটেড অপরচুনিটি পান তাহলে অবশ্যই সেটা আপনি নজর রাখতে পারেন। আর আরও একটা থিম যদি ভাবেন, গভর্নমেন্টের অনেক কিছু ইন্ডিকেশন থাকে, আপনাকে ধরতে হবে যে সেই ইন্ডিকেশন কী। দেখুন মোদি কী বলছে, মোদি বলছে যে আলটিমেটলি তেলের ইম্পোর্ট কমাও। তেলের ইম্পোর্ট কমানোর কথা তো দীর্ঘদিন ধরে চলে আসছে, এমন তো নয় যে তেলের ইম্পোর্ট আমরা কমাতে পারছি না। ব্যাপারটা হচ্ছে তেলের কনজামশন আমাদের দেশে বেড়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি। তো ইম্পোর্ট কমানোর জন্য কী করতে হবে, গভর্নমেন্টকে আলটিমেটলি ইলেকট্রিফিকেশনে ফোকাস করতে হবে, মানে ইলেকট্রিফাইড ভেহিকেলের উপর ফোকাস করতে হবে। তাই এমন নয় তো যে আগামী দিনে গভর্নমেন্ট কোনো পিএলআই স্কিম নিয়ে আসতে চলেছে যেটাতে ইলেকট্রিক ভেহিকেলের উপর কোনো বিশেষ ছাড় রয়েছে, কোনো বিশেষ বেনিফিট রয়েছে। তাহলে কি একটু ইলেকট্রিক যেসব কোম্পানি রয়েছে, ইলেকট্রিক ভেহিকেল যেসব কোম্পানি রয়েছে তার মধ্যে একটু নজর রাখলে ভালো হয় না? ভেবে দেখবেন একটু। এবং যেসব এনার্জি সেক্টর রয়েছে, যারা আলটিমেটলি কয়লা দিয়ে বিদ্যুৎ বানায় না, যারা সোলার এনার্জিতে ফোকাস করে বা যারা রিনিউয়েবল এনার্জিতে ফোকাস করে, সেসব সেক্টরের দিকে কি একটু নজর দেওয়া যেতে পারে? যদি আপনি আমার স্টাডির সাথে সহমত হন তাহলে আমাদের কমেন্টে লিখুন যে কোন এমন কোম্পানিজ রয়েছে যে যারা এরকম ইলেকট্রিফিকেশন সেক্টরের মধ্যে রয়েছে, ইলেকট্রিক ভেহিকেল সেক্টরের মধ্যে রয়েছে, যেখানে আগামী দিনে যদি পিএলআই স্কিম আছে, মানে আগামী দিনে যেসব বাজেট আছে, স্কিম আছে, স্কিমের যদি কোনো পরিবর্তন হয় বা পিএলআই স্কিমের নতুন করে ভার্সন আসে গভর্নমেন্টের তরফ থেকে, তার সমস্ত বেনিফিট পাবে। এবং এটা স্টক মার্কেটের ক্ষেত্রে খুবই পজিটিভ ওই কোম্পানির জন্য। কোন কোন কোম্পানি রয়েছে, এনার্জি সেক্টর থেকে কোন কোন কোম্পানি রয়েছে, প্লিজ কমেন্টে জানান, আমিও দেখতে চাই যে আপনারা কত রিসার্চ করেছেন। আর তাছাড়াও একটা স্ট্রাকচারাল রিফর্মসেরও সিগন্যাল রয়েছে, যে মোদি যে ওয়ার্ক ফ্রম হোম বলছে, ইভি, সোলার পাম্প পুশ বলছে, আগামী দিনে কিন্তু বাজেটে এগুলো পিএলআই স্কিমের মধ্যে অন্তর্নিহিত হতে পারে, যেটা আমিও এক্সপেক্ট করছি, যেটা আমাদের রিসার্চও বলছে। তো আলটিমেটলি ইলেকট্রিফিকেশনে যেসব কোম্পানিগুলো রয়েছে তাদের দিকেও নজর দিন, বিশেষ করে ওয়্যারস অ্যান্ড কেবলসের দিকেও নজর দিন। যদি ভালো ইলেকট্রিফিকেশন হয়, ওয়্যারস আর কেবল তো রাখবে। তো এই সব ধরনের কোম্পানি বিশেষ নজর কিন্তু আপনি রাখুন। এইসব ধরনের কোম্পানিতে আগামী দিনে থিসাস বা থিম প্লে হতে পারে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এবং আপনার যদি আগামী ভিডিওর জন্য নতুন কোনো মতামত থাকে অবশ্যই সেটা কমেন্টে জানান। অনেক ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।